বিনিয়োগের দুনিয়ায় সবচেয়ে বড় শত্রু হয়তো শেয়ার বাজার নয়, বরং আয়নার ওপাশে থাকা মানুষটি। কথাটা শুনতে একটু অদ্ভুত লাগলেও মনস্তাত্ত্বিক দিক থেকে দেখলে এটাই কিন্তু একদম বাস্তব। আসলে আমরা সাধারণত ভাবি যে বাইরের অর্থনীতি বা কোম্পানির ব্যালেন্স শিট কি বুঝি বড় ঝুঁকি, বা হয়তো বাজারের হঠাৎ কোনো ওঠানামা, তাই না? একদম ঠিক। কিন্তু দীর্ঘমেয়াদী ডেটা যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে বিনিয়োগের সবচেয়ে বড় ক্ষতিটা আসলে বিনিয়োগকারীরা নিজেরাই করেন, তাদের অবচেতন মনের কিছু অদ্ভুত আচরণের কারণে। আর আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এই মনস্তাত্ত্বিক গোলকধাঁধা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের লক্ষ্য হলো এটা খুঁজে বের করা যে কিভাবে আমাদের নিজেদেরই মস্তিষ্ক বিনিয়োগের ক্ষেত্রে আমাদের বিরুদ্ধে কাজ করে। মস্তিষ্ক যাকে আমরা এত বুদ্ধিমান মনে করি। ঠিক তাই। এবং কিভাবে এই মানসিক ফাঁদগুলো চিনে নিয়ে একটা নিশ্ছিদ্র ইমোশনাল চেকলিস্ট তৈরি করা যায়। আজকের আলোচনার মূল ভিত্তি হল ড্যানিয়েল ক্রসবির লেখা খুব জনপ্রিয় একটা বইটির নাম দ্য লজ অফ ওয়েলথ, সাইকোলজি অ্যান্ড দ্য সিক্রেট টু ইনভেস্টিং সাকসেস। এই বইটি কিন্তু সাধারণ কোনো ফাইন্যান্স বই নয়, কারণ যিনি লিখেছেন তার ব্যাকগ্রাউন্ডটাও বেশ আলাদা। ড্যানিয়েল ক্রসবি পেশায় একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, যিনি পরে একজন খুব সফল অ্যাসেট ম্যানেজারে পরিণত হয়েছেন। ও আচ্ছা, একজন মনোবিজ্ঞানী শেয়ার বাজার নিয়ে কাজ করছেন। হ্যাঁ, তিনি মানুষের 100রও বেশি কগনিটিভ বায়াস বা মানসিক বিভ্রান্তি নিয়ে গবেষণা করেছেন এবং বৈজ্ঞানিক ডেটা দিয়ে দেখিয়েছেন কিভাবে এই বায়াসগুলো আমাদের আর্থিক সিদ্ধান্তগুলোকে একদম ধ্বংস করে দেয়। ব্যাপারটা দারুণ রোমাঞ্চকর। যারা সবসময় চারপাশের পৃথিবীটাকে একটু অন্যভাবে বুঝতে ভালোবাসেন, তাদের জন্যই আমাদের আজকের এই আলোচনা। আর শুরুতেই বলে রাখি, এই গভীর বিশ্লেষণটি যদি আপনাদের ভালো লাগে, তবে আমাদের ইংলিশে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো মূল বিষয়ে যাওয়া যাক। আচ্ছা, বইটিতে শুরুতেই একটা বেশ চমকপ্রদ পরিসংখ্যান দেওয়া হয়েছে। শেয়ার মার্কেট ঐতিহাসিকভাবে দীর্ঘমেয়াদে প্রায় 8.21% রিটার্ন দিলেও সাধারণ বিনিয়োগকারীরা গড়ে পান মাত্র 4.25%। বাপরে, প্রায় অর্ধেক রিটার্ন হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। এর পেছনের বিজ্ঞানটা আসলে কি? ফাইন্যান্সের ভাষায় একে বলে বিহেভিয়ার গ্যাপ বা আচরণগত ফাঁক। বাজার তার নিয়মে ঠিকই বড় হচ্ছে, কিন্তু বিনিয়োগকারীরা মাঝপথে আবেগের কারণে ভুল সময়ে ভুল সিদ্ধান্ত নিয়ে রিটার্ন হারাচ্ছেন। বুঝতে পারছি। ড্যানিয়েল ক্রসবির মতে মানুষের মনস্তত্ত্ব এমনভাবে তৈরি যে আমরা খুব সহজ সমাধান সহজে নিতে পারি না। বিষয়টা বোঝানোর জন্য তিনি বইতে স্কারভি রোগের একটা খুব চমৎকার ঐতিহাসিক উপমা দিয়েছেন। একটু থামাই। স্কারভি ওই যে 15-16 শতকের দিকে সমুদ্রে নাবিকদের যে ভয়ঙ্কর রোগটা হতো, সেটার কথা বলা হচ্ছে। হ্যাঁ, ঠিক সেটাই। 1500 থেকে 19 শতক পর্যন্ত এই স্কারভি রোগে লাখ লাখ নাবিক মারা গেছে সমুদ্রে। বড় বড় সব নৌ অভিযান এই একটা রোগের কারণে ধ্বংস হয়ে গেছে। বাপরে। অথচ সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হল, এর সমাধান শত শত বছর ধরেই মানুষের জানা ছিল। খুব সহজ একটা সমাধান, সামান্য লেবুর রস বা ভিটামিন সি। কিন্তু তৎকালীন ব্রিটিশ নেভি এই সহজ সমাধানটাকে শতাব্দীর পর শতাব্দী ধরে পাত্তাই দেয়নি। এটা তো কোনো যুক্তিতেই মেলে না। একটা রোগ হাজার হাজার মানুষকে মেরে ফেলছে, আর সমাধান জানা থাকার পরেও তারা সেটা ব্যবহার করেনি। কিন্তু কেন? কারণ তৎকালীন চিকিৎসা বিজ্ঞানীদের এক ধরনের অহংকার ছিল। তাদের যুক্তি ছিল, যেই রোগ এত ভয়ঙ্কর তার সমাধান স্রেফ কয়েক ফোঁটা ফলের রস হতেই পারে না। তারা ভাবত সমাধান হতে হবে খুব জটিল আর ব্যয়বহুল। বুঝতে পেরেছি। বিনিয়োগের ক্ষেত্রেও আমাদের ব্রেন ঠিক এই প্যাটার্নটাই অনুসরণ করে। একদম। শেয়ার বাজারে সফল হওয়ার সবচেয়ে সহজ নিয়মগুলো হল ধৈর্য ধরা, কম খরচের ইন্ডেক্স ফান্ড কেনা আর সেটা দীর্ঘমেয়াদে ধরে রাখা। কিন্তু এগুলো শুনতে এত বেশি সহজ লাগে যে আমাদের ইগো তাতে ঠিক সন্তুষ্ট হয় না। তার এটা দাঁড়াচ্ছে যে আমরা ইচ্ছে করেই জটিলতার পেছনে ছুটি, কারণ সহজ সমাধান আমাদের ইগোর সাথে যায় না। শেফ কিছু না করে বসে থাকাটাকে আমরা এক ধরনের অপমান হিসাবেই দেখি, তাই তো? হ্যাঁ, বৈজ্ঞানিক ব্যাখ্যাটা ঠিক সেটাই। আর এখানেই চলে আসে ওভার কনফিডেন্স বায়াস বা অতি আত্মবিশ্বাসের ধারণা। ছোটবেলা থেকেই তো সমাজ আমাদের শেখায় যে আমরা এক একজন খুব স্পেশাল, আমরা ইউনিক,
সবাই নিজেকে গড়ের চেয়ে ভালোভাবে। ঠিক। ড্যানিয়েল ক্রসবি এখানে ক্যারল ডুয়েকের একটা বিখ্যাত গবেষণার কথা বলেছেন। ডুয়েক স্কুলের বাচ্চাদের দুটো দলে ভাগ করেন। প্রথম দলকে তাদের পরিশ্রমের জন্য প্রশংসা করা হয়, আর দ্বিতীয় দলকে বলা হয় যে তারা জন্মগতভাবেই স্পেশাল আর ইউনিক। এটা তো আমরা সবাই বাচ্চাদের বলে থাকি। তো আমার ধারণা যাদের স্পেশাল বলা হয়েছিল তারা দারুণ আত্মবিশ্বাস পেয়েছিল এবং পরে ভালো রেজাল্ট করেছিল, তাই না? সাধারণ যুক্তিতে সেটাই মনে হওয়ার কথা, কিন্তু ওই বাচ্চাদের এরপর বলা হলো তাদের গ্রেড বা রেজাল্ট দূরের একজন পেন প্যালের কাছে লিখে পাঠাতে। গবেষণায় দেখা গেল যেসব বাচ্চাকে স্পেশাল বলা হয়েছিল তাদের প্রায় অর্ধেক বাচ্চা নিজেদের গ্রেড নিয়ে মিথ্যে কথা লিখেছে। কি সাংঘাতিক! কিন্তু তারা মিথ্যা বলতে গেল কেন? কারণ ওই যে তাদের উপর স্পেশাল তকমা লাগিয়ে দেওয়া হয়েছিল, অবচেতনভাবে তারা সেই তকমাটা ধরে রাখতে চেয়েছিল। নিজেদের ইগো রক্ষার জন্য তারা নীতিগতভাবে আপোস করতেও দ্বিধা করেনি। বাপরে! বড়দের বিনিয়োগের ক্ষেত্রেও কি মানুষ ঠিক এই কাজটাই করে? একদম। বিনিয়োগকারীরা সবাই ভাবেন যে তারা অন্যদের চেয়ে বেশি বোঝেন। বইতে একে বলা হয়েছে ফান্ডামেন্টাল অ্যাট্রিবিউশন এরর, মানে শেয়ার বাজারে লাভ হলে তারা ভাবেন এটা তাদের অসাধারণ বুদ্ধির ফল, আর ক্ষতি হলে ভাবেন সেটা বাজারের দোষ বা দুর্ভাগ্য। মানুষ নিজের ভুল থেকে শিখতেই চায় না। আর এই অতি আত্মবিশ্বাসের সাথে যখন চরম আবেগ এসে যুক্ত হয় তখন তো সেটা রীতিমতো একটা টাইম বোমা। কারণ আমরা তো আর যন্ত্র নই, আমাদের দুঃখ, উত্তেজনা এসব তো আছেই। এবং এই অনুভূতিগুলো কিভাবে আমাদের অর্থনৈতিক সিদ্ধান্তকে পঙ্গু করে দেয় তার চমৎকার প্রমাণ দিয়েছেন জেনিফার লার্নার। তিনি একদল মানুষকে একটা খুব দুঃখের সিনেমা দেখান, আর অন্য দলকে সাধারণ প্রাকৃতিক দৃশ্যের ভিডিও দেখান। আচ্ছা, এরপর তাদের একটা পেন বিক্রি করার গেম খেলতে বলা হয়। এখানে একটু থামাই। দুঃখের সিনেমা দেখার কারণে মন খারাপ হতে পারে ঠিকই, কিন্তু একটা সাধারণ পেন বিক্রির মতো আর্থিক লেনদেনে তার কি প্রভাব পড়ার কথা? প্রভাবটা পড়েছিল, এবং বিশাল মাত্রায় পড়েছিল। যারা দুঃখের সিনেমা দেখেছিল তারা সাধারণ গ্রুপের চেয়ে ৩৩% কম দামে পেন বিক্রি করে দিয়েছিল। সত্যি ৩৩% কম? হ্যাঁ। এর পিছনের বিজ্ঞানটা হল, মানুষ যখন বিষণ্ণ থাকে তখন অবচেতনভাবেই তারা তাদের বর্তমান পরিস্থিতিটা পরিবর্তন করতে চায়। এই মরিয়া ভাবটা তাদের নিজেদের জিনিসের প্রতি এক ধরনের অবমূল্যায়ন তৈরি করে। তাই তারা স্রেফ জিনিসটা হাতছাড়া করার জন্য কম দামে রাজি হয়ে যায়। আচ্ছা, তার মানে দুঃখের সময় কোনো কিছু বিক্রি করাটা একদমই উচিত নয়। একদম। অন্যদিকে ড্যান অ্যারিলির আরেকটা গবেষণায় দেখা গেছে যে মানুষ যখন খুব উত্তেজিত অবস্থায় থাকে তখন তাদের ঝুঁকিপূর্ণ আচরণ করার প্রবণতা ১৩৬% বেড়ে যায়। ১৩৬%? বাপরে! হ্যাঁ, ডে ট্রেডার মানে যারা প্রতিদিন শেয়ার কেনা বেচা করেন তাদের ব্রেন স্ক্যান করে বিজ্ঞানীরা দেখেছেন চরম উত্তেজনার মুহূর্তে তাদের মস্তিষ্কের কার্যকলাপ অনেকটা ক্র্যাক কোকেন আসক্তদের মতো দেখায়। বলেন কি? হ্যাঁ, যখন কেউ কোনো হট স্টক কেনে তখন মস্তিষ্কে ডোপামিন নামের রাসায়নিক পদার্থ নির্গত হয়। এই ডোপামিন আমাদের লজিক্যাল চিন্তার কেন্দ্রটিকে পুরোপুরি পাশ কাটিয়ে যায়। মানে চরম খুশি বা উত্তেজনায় শেয়ার বাজারে সিদ্ধান্ত নেওয়াটা অনেকটা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর মতো। একেবারে নিখুঁত একটা তুলনা। আর এই মানসিক নেশা থেকেই জন্ম নেয় বিনিয়োগের সবচেয়ে ভয়ঙ্কর বায়াসগুলোর একটা, যাকে বলা হয় অ্যাকশন বায়াস, মানে কিছু একটা করার তাগিদ। এই জায়গাটা নিয়ে আমি একটু তর্ক করতে চাই, কারণ অ্যাকশন বায়াস মানে তো সবসময় কোনো পদক্ষেপ নেওয়া, কিন্তু বাজার যখন ৩০% পড়ে যায় তখন হাত গুটিয়ে বসে থাকাটা তো এক ধরনের আর্থিক আত্মহত্যা। তখন কিছু করা, যেমন পোর্টফোলিও বিক্রি করে দেওয়া বা নতুন কিছু কেনা, এটাই তো দায়িত্বশীল মানুষের কাজ হওয়া উচিত, তাই না? কিছু না করাটা কি স্রেফ বোকামি নয়? আপাত দৃষ্টিতে কিন্তু তাই মনে হয়, কিন্তু ডেটা কি বলছে সেটা দেখার জন্য আমাদের ফুটবলের পেনাল্টি কিকের একটা গবেষণার দিকে তাকাতে হবে, যা বইটিতে আছে। আচ্ছা, পেনাল্টি কিক? হ্যাঁ, পেনাল্টি কিকের সময়ে বল ডানে, বাঁয়ে এবং মাঝখানে যাওয়ার সম্ভাবনা গাণিতিকভাবে প্রায় সমান, মানে ৩৩% করে। কিন্তু ইসরায়েলি একদল গবেষক দেখলেন গোলকিপাররা ৯৪% সময় হয় ডানে নয়তো বাঁয়ে লাফ দেন। মাঝখানে দাঁড়িয়ে থাকেন না? না, মাঝখানে দাঁড়িয়ে থাকেন মাত্র ৬% সময়। কিন্তু মাঝখানে দাঁড়িয়ে থাকলেও তো বল ঠেকানোর সম্ভাবনা একই ছিল, তাহলে তারা লাফিয়ে এনার্জি নষ্ট করেন কেন? কারণ এখানে সামাজিক সম্মান কাজ করে।
একজন গোলকিপার যদি মাঝখানে চুপ করে দাঁড়িয়ে থাকেন আর বল পাশ দিয়ে জালে ঢুকে যায়, তখন তাকে বোকা বা অলস মনে হবে। কিন্তু তিনি যদি ডানে বা বাঁয়ে বিশাল একটা ডাইভ দেন এবং গোল খান, তখন সবাই ভাববে অন্তত সে আপ্রাণ চেষ্টা করেছে। ও, বুঝতে পেরেছি। ঠিক তাই বিনিয়োগের ক্ষেত্রেও মানুষ এই চেষ্টা করার সান্ত্বনা খোঁজে। বাজারে একটু পড়লেই বিনিয়োগকারীরা প্যানিক করে শেয়ার বিক্রি করে দেন। অথচ দীর্ঘমেয়াদী পরিসংখ্যানে প্রমাণিত যে মার্কেট টাইমিং করে সফল হওয়ার জন্য ৮২% সময় সঠিক হতে হয়, যা পৃথিবীর সেরা অর্থনীতিবিদদের পক্ষেও অসম্ভব। এটা একটা বিরাট প্যারাডক্স। একদিকে ডেটা বলছে যে পোর্টফোলিওতে বারবার পরিবর্তন আনা ক্ষতিকর, আবার অন্যদিকে আমরা যদি টিভির ফাইন্যান্স চ্যানেলগুলোর দিকে তাকাই, দেখব সেখানে এক্সপার্টসরা প্রতিদিন চিৎকার করে ভবিষ্যদ্বাণী করছেন। একদম। যদি কিছুই না করাটাই সেরা উপায় হয়, তবে এক্সপার্ট ফোরকাস্টার্সদের এত কদর কেন? এই প্রশ্নের উত্তরে জেপি মর্গানের একটা বিখ্যাত উক্তির কথা বলা যায়। কেউ একবার তাকে জিজ্ঞেস করেছিল শেয়ার মার্কেট আগামী কিছুদিন কি করবে। তার উত্তর ছিল মাত্র ৩ শব্দের, ইট উইল ফ্লাকচুয়েট, বা এটি ওঠানামা করবে। ব্যাস, এতটুকুই। হা হা হা, এর বাইরে কেউ আসলে ভবিষ্যৎ জানে না। একদমই না। ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার অধ্যাপক ফিলিপ টেটলক প্রায় ২০ বছর ধরে মার্কেট বিশ্লেষকদের নিয়ে গবেষণা করেছেন। তিনি দেখেছেন মিডিয়াতে যে বিশ্লেষক যত বেশি বিখ্যাত, তার ভবিষ্যদ্বাণী তত বেশি ভুল হওয়ার আশঙ্কা থাকে। এটা তো লজিকের সম্পূর্ণ উল্টো কথা। একজন মানুষ বিখ্যাত হয়েছেন মানেই তো তার প্রেডিকশন বেশি সঠিক হওয়ার কথা। কিন্তু আমাদের বুঝতে হবে তারা বিখ্যাত হন কিভাবে। মিডিয়াতে জায়গা পাওয়ার জন্য সাধারণ কথা বললে তো চলবে না। তাদের যে চমকপ্রদ আর চরম সীমার ভবিষ্যদ্বাণী করতে হয়, যাকে বলে ব্ল্যাক সোয়ান প্রেডিকশন। মানে আগামী মাসে বাজার সম্পূর্ণ ধসে যাবে, এই টাইপের কথা। হ্যাঁ, ১০ বার এমন ভবিষ্যদ্বাণী করার পর যদি দৈবক্রমে একবার মিলে যায়, তখন মিডিয়া তাকে হিরো বানিয়ে দেয়। বাকি ৯ বার যে ভুল ছিল সেটা কেউ মনে রাখে না। কিন্তু সাধারণ মানুষ এই ফাঁদে পা দেয় কেন? আমরা কেন এগুলো এত গোগ্রাসে গিলি? এর পেছনে কাজ করে অ্যাফেক্ট হিউরিস্টিক নামের একটা মনস্তাত্ত্বিক মেকানিজম। মানুষ যখন স্ট্রেস বা ভয়ের মধ্যে থাকে, তখন মস্তিষ্ক পারিপার্শ্বিক তথ্যগুলোকে কিভাবে প্রসেস করে, সেটাই হলো এই হিউরিস্টিক। একটা পরীক্ষায় দেখা গেছে, মন খারাপ বা চিন্তিত থাকা অবস্থায় মানুষদের যদি ইংরেজি শব্দ ডিআইই এবং ডিওয়াইই এর স্পেলিং করতে বলা হয়, তখন অবচেতনভাবেই বেশিরভাগ মানুষ প্রথমটি অর্থাৎ মৃত্যু বা ডিআইই এর কথা ভাবেন, তাই তো? একদম ঠিক। কারণ নেতিবাচক মেজাজ সবসময় নেতিবাচক তথ্যকে প্রাধান্য দেয়। মার্কেট যখন একটু পড়ে যায়, মানুষের ভেতর তখন ভয় কাজ করে, আর টিভির এক্সপার্টরা সেই ভয়ের আগুনে ঘি ঢেলে নিজেদের টিআরপি বাড়ান। আচ্ছা, তাহলে সমীকরণটা দাঁড়াচ্ছে এমন: আমরা আমাদের নিজেদের ইগোকে বিশ্বাস করতে পারছি না, আবার টিভির বিশেষজ্ঞদের কথাও শুনতে পারছি না। তাহলে আমরা ভালো বিনিয়োগ চিনব কিভাবে? কোনটা ভালো কোম্পানি আর কোনটা খবরের কাগজের ফাঁপা বেলুন, সেটা বোঝার মেকানিজম কি? এই প্রশ্নের উত্তরের জন্য আমাদের বুঝতে হবে গ্ল্যামার ভার্সেস ভ্যালুয়ের মনস্তত্ত্ব। মানুষের একটা সহজাত প্রবণতা হল দাম বা জনপ্রিয়তাকে গুণগত মানের সমান ভেবে নেওয়া। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বাবা শিবের একটা চমৎকার নিউরোলজিক্যাল এক্সপেরিমেন্ট আছে। আচ্ছা। তিনি কিছু মানুষকে একটা এফএমআরআই মেশিনে শুইয়ে একই ওয়াইন দুবার খান। একবার বলেন যে বোতলটির দাম $10, আরেকবার বলেন বোতলটির দাম $90। $2 ওয়াইনটা খেতে বেশি ভালো লেগেছে, মানে তারা নিজেদের একটু অভিজাত প্রমাণ করতে চেয়েছে। ব্যাপারটা শুধু ভান করার মধ্যে সীমাবদ্ধ ছিল না। এফএমআরআই স্ক্যানে দেখা যায়, যখন তারা ভেবেছে ওয়াইনটি দামি, তখন তাদের মস্তিষ্কের আনন্দ পাওয়ার স্নায়বিক কেন্দ্রগুলো আক্ষরিক অর্থে অনেক বেশি সক্রিয় ছিল। সত্যি? হ্যাঁ, মানে শুধুমাত্র দাম বেশি, এই ধারণাটি ওয়াইন পানের ফিজিক্যাল এক্সপিরিয়েন্স বা স্নায়বিক অনুভূতিকে একদম বদলে দিয়েছিল। এটা তো ভয়ঙ্কর একটা ব্যাপার। এর মানে হলো, শেয়ার বাজারে যখন কোনো কোম্পানির শেয়ারের দাম হু হু করে বাড়তে থাকে, তখন সেই শেয়ারটা কেনা মাত্রই আমাদের মস্তিষ্কে একটা নকল আনন্দের সৃষ্টি হয়। একদম নিখুঁত বিশ্লেষণ। একেই বলা হয় গ্ল্যামার স্টকস। যেমন ধরুন, .com বাবলের সময় টয়েস নামের একটা কোম্পানি মাত্র $30 মিলিয়ন খেলনা বিক্রি করে $8 বিলিয়ন ভ্যালুয়েশন পেয়েছিল। বাপরে! অন্যদিকে প্রতিষ্ঠিত কোম্পানি টয়জ আর আস তাদের চেয়ে বহুগুণ বেশি বিক্রি করেও বিনিয়োগকারীদের আকর্ষণ করতে পারেনি, কারণ তাদের নামের শেষে কোনো .com ছিল না, তাদের কোনো গ্ল্যামার ছিল না।
এটা অনেকটা বাস্কেটবল টিমের সেই আনফিট ছেলেটার মতো যে নীরবে দলের জন্য পয়েন্ট এনে দেয়, যেটা হলো ভ্যালু স্টক। আর গ্ল্যামার স্টক হলো সেই অহংকারী সুপারস্টার যে মিডিয়াতে সারাদিন থাকে কিন্তু ফাইনালে এসে হোঁচট খায়। চমৎকার উপমা। কিন্তু বিনিয়োগ করতে গেলে তো আমাদের ঝুঁকির কথাও ভাবতে হবে। গ্ল্যামার স্টকে যে ঝুঁকি, ভ্যালু স্টকেও তো একই ঝুঁকি থাকতে পারে। এই জায়গাটিতে ড্যানিয়েল ক্রসবি পুরো ফাইন্যান্স দুনিয়ার ঝুঁকির সংজ্ঞাই পাল্টে দিয়েছেন। অর্থনীতিতে ঝুঁকি বলতে সাধারণত প্রতিদিনের দামের ওঠানামাকে বোঝানো হয়, কিন্তু ক্রসবি বলছেন আসল ঝুঁকি হল নিজের জীবনের লক্ষ্য অর্জন করতে না পারা। লক্ষ্য অর্জন করতে না পারা। হ্যাঁ, বইতে একজন ছাত্রীর দারুণ একটা সত্য ঘটনা আছে। মেয়েটি গ্র্যাড স্কুলে অ্যাপ্লাই করার পর যখন চিঠির খামগুলো আসা শুরু হলো, তখন সে সেগুলো খুলতেই ভয় পাচ্ছিল। তার মনে হচ্ছিল খাম খুললেই যদি দেখে সে চান্স পায়নি তাহলে তার স্বপ্ন ভেঙে যাবে। আচ্ছা। তাই সে শর্ট টার্ম কষ্ট এড়ানোর জন্য খামগুলো না খুলেই টেবিলের ড্রয়ারে জমিয়ে রাখছিল। কিন্তু এটা তো চরম বোকামি। খাম না খুললে তো সে নিশ্চিতভাবেই কোনো স্কুলে ভর্তি হতে পারবে না। সে তো নিশ্চিত ব্যর্থতাকেই ডেকে আনছে। ঠিক, সে স্বল্পমেয়াদী মানসিক আঘাত এড়াতে গিয়ে দীর্ঘমেয়াদী লক্ষ্যটাই ধ্বংস করে ফেলছিল। বিনিয়োগকারীরাও যখন মার্কেট একটু পড়লেই ভয়ে টাকা তুলে নেন, তখন তারা এই শর্ট টার্ম ওঠানামাটা এড়াতে পারেন ঠিকই, কিন্তু মুদ্রাস্ফীতির কারণে 10 বা 20 বছর পর তাদের আসল লক্ষ্য, যেমন অবসরের জন্য পর্যাপ্ত টাকা জমানো, সেটাই আর অর্জন করতে পারেন না। ও, বুঝতে পেরেছি। আসল ঝুঁকি হলো দীর্ঘমেয়াদে গরিব হয়ে যাওয়া, প্রতিদিনের ওঠানামা নয়। একদম তাই। আমরা এতক্ষণ ধরে মানব মস্তিষ্কের অনেকগুলো ত্রুটি নিয়ে কথা বললাম। অতি আত্মবিশ্বাস, অ্যাকশন বায়াস, গ্ল্যামারের প্রতি আসক্তি। এখন প্রশ্ন হলো, এর সমাধান কি? কিভাবে আমরা এই ইমোশনাল ফাঁদগুলো থেকে বাঁচতে পারি? সবচেয়ে কার্যকর বৈজ্ঞানিক সমাধান হল অর্থের নামকরণ বা গোলস বেসড ইনভেস্টিং। যে কোনো বিনিয়োগের একটা নির্দিষ্ট ইমোশনাল উদ্দেশ্য থাকতে হবে। মানুষের মস্তিষ্ক নিছক সংখ্যা বা পার্সেন্টেজ দিয়ে প্রভাবিত হয় না, মস্তিষ্ক সাড়া দেয় আবেগের প্রতি। আচ্ছা। একটা অসাধারণ গবেষণায় দেখা গেছে, কিছু নিম্ন আয়ের মানুষকে যখন টাকা জমানোর জন্য সাদা খাম দেয়া হলো, তখন তারা যে পরিমাণ সঞ্চয় করত, সেই একই খামের ওপর যখন তাদের নিজেদের বাচ্চাদের ছবি লাগিয়ে দেওয়া হলো, তখন তাদের সঞ্চয় করার প্রবণতা 250% বেড়ে গিয়েছিল। 2.5 গুণ বেশি সঞ্চয় শুধুমাত্র একটা ছবির কারণে? হ্যাঁ, কারণ তখন ওই টাকাটা আর নিছক কাগজ ছিল না, সেটা হয়ে গিয়েছিল তাদের সন্তানের ভবিষ্যৎ। 2008 সালের অর্থনৈতিক ধসের সময়ে আমেরিকাতে একটা অদ্ভুত ব্যাপার দেখা গিয়েছিল। প্যানিকের কারণে মানুষ যখন তাদের সাধারণ রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট থেকে দেদারসে টাকা তুলে নিচ্ছিল, ঠিক সেই একই সময়ে 529 প্ল্যান, যা মূলত বাচ্চাদের কলেজের খরচের জন্য তৈরি করা হয়, সেখান থেকে প্রায় কেউই টাকা তোলেনি। কারণ রিটায়ারমেন্ট অ্যাকাউন্টটা ছিল একটা বিমূর্ত ধারণা, কিন্তু কলেজের ফান্ডটার সাথে সরাসরি সন্তানের মুখটা যুক্ত ছিল। অর্থাৎ টাকাটার একটা নাম আর লক্ষ্য ছিল, যা একটা প্রতিরক্ষামূলক দেওয়াল হিসাবে কাজ করেছে। ঠিক তাই। আর এই কারণেই একজন ভালো বিহেভিয়ারাল কোচ বা আর্থিক উপদেষ্টার প্রয়োজন হয়। তারা মার্কেট বিট করতে সাহায্য করেন না, বরং মার্কেট যখন খারাপ থাকে তখন আপনাকে বোকার মতো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখেন। শুধু এই আবেগ নিয়ন্ত্রণের কারণেই দীর্ঘমেয়াদে বছরে 2 থেকে 3% এক্সট্রা রিটার্ন পাওয়া সম্ভব। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যারা শুনছেন তাদের জন্য বইয়ের এই গভীর অন্তর্দৃষ্টিগুলোকে আমরা একটা ইমোশনাল অডিট চেকলিস্টের রূপান্তর করতে পারি। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এই 4টি প্রশ্ন নিজেকে করা উচিত। অবশ্যই। আমরা 4 পয়েন্টের এই চেকলিস্টটি শেয়ার করতে পারি। এর প্রথম পয়েন্টটি হতে পারে দ্য হাল্ট চেক বা HALT চেক। হাল্ট চেক এর মানে হল হাংরি, অ্যাংরি, লোনলি আর টায়ার্ড। সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে জিজ্ঞেস করতে হবে, আমি কি এখন ক্ষুধার্ত, রাগান্বিত, একাকী বা খুব ক্লান্ত? অথবা আমি কি খুব উত্তেজনার মধ্যে আছি? যদি উত্তর হ্যাঁ হয়, তবে সেই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। দারুণ। দ্বিতীয় পয়েন্টটি হল দ্য গোলি চেক। নিজেকে প্রশ্ন করতে হবে, বাজার একটু অস্থিতিশীল দেখাচ্ছে বলে আমি কি কেবল কিছু একটা করার জন্য পোর্টফোলিও পরিবর্তন করছি, নাকি সেই সকার গোলকিপারের মতো মাঝখানে স্থির দাঁড়িয়ে থাকার স্নায়ুবিক শক্তি আমার আছে? 3 নম্বর পয়েন্ট, দ্য ভ্যালু চেক। আমি যে কোম্পানিতে বিনিয়োগ করছি সেটা কি এখন খবরের শিরোনামে আছে বলে
আমাকে আকর্ষণ করছে, নাকি $90 সেই ফেক ওয়াইন এক্সপেরিমেন্টের মতো এর চড়া দামটাই আমার মস্তিষ্কে একটা নকল আনন্দের সৃষ্টি করছে? কোম্পানির আসল ভ্যালু যাচাই করা খুব জরুরি। আর শেষ পয়েন্ট 4 নম্বর, দ্য নেম চেক। আমি যে টাকাটা বিনিয়োগ করছি তার উদ্দেশ্য কি? এটি কি অবসরের ফান্ড নাকি বাচ্চাদের পড়াশোনার ফান্ড? টাকাটার সাথে নিজের জীবনের একটা নির্দিষ্ট লক্ষ্যকে যুক্ত করতে হবে, যাতে বাজার যখন পড়বে তখন ওই লক্ষ্যটাই একটা রক্ষা কবচ হিসেবে কাজ করে। চমৎকার একটা ফ্রেমওয়ার্ক। আজকের আলোচনার পুরো সারমর্ম যদি বলি, বিনিয়োগে সফল হতে হলে ওয়াল স্ট্রিটের খবরের চেয়ে নিজের স্নায়ুর খবর বেশি রাখতে হবে, অতি আত্মবিশ্বাস পরিহার করতে হবে, মার্কেট ফোরকাস্টারদের এড়িয়ে চলতে হবে এবং নিজের জীবনের লক্ষ্য অনুযায়ী শৃঙ্খলার সাথে বিনিয়োগ করে যেতে হবে। কারণ বিনিয়োগে থ্রিল বা উত্তেজনা খোঁজা মানেই পতন ডেকে আনো। একদম ঠিক কথা। মানব মস্তিষ্ক আসলেই কত অদ্ভুত, তাই না? আমরা লজিক খুঁজি, কিন্তু শেষ পর্যন্ত আমরা সবাই আবেগেরই দাস। যারা আমাদের এই গভীর বিশ্লেষণ এতক্ষণ ধরে শুনলেন, মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আজকের এই বিশ্লেষণ আপনাদের চিন্তার নতুন কোনো দরজা খুলে দেয়, তবে আমাদের ইংলিশে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। আর ঠিক এখানে বিদায় নেওয়ার আগে ভেবে দেখার মতো একটা বিষয় শেয়ার করতে চাই। আমরা দেখলাম মানুষের আবেগ, ভয় আর অতি আত্মবিশ্বাস কিভাবে মার্কেটকে প্রভাবিত করে। একবার ভেবে দেখুন তো, ভবিষ্যতে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই মানুষের হয়ে বিনিয়োগের 100% সিদ্ধান্ত নেওয়া শুরু করে, যেখানে কোনো ডোপামিন, ভয় বা হার্ট চেকের প্রয়োজন হবে না, তখন কি শেয়ার বাজার পুরোপুরি নিখুঁত এবং লজিক্যাল হয়ে যাবে? নাকি শত শত আবেগহীন এআই মেশিন যখন নিজেদের অ্যালগোরিদম দিয়ে একে অপরের সাথে পাল্লা দেবে, তখন তারা মিলেমিশে এমন কোনো নতুন রোবোটিক বাবল তৈরি করবে, যার নিয়ন্ত্রণ করার ক্ষমতা মানুষের আর থাকবেই না? হয়তো সেদিন বিনিয়োগের সবচেয়ে বড় শত্রু আয়নার ওপাশের মানুষটি থাকবে না, থাকবে ওই আয়নার পেছনে লুকিয়ে থাকা কোনো অদৃশ্য কোড। ভাববেন বিষয়টা নিয়ে।